আমরা নাম ধ্যান করলামে, আর এখন জাস্ট 2 মিনিট করলামে ঠাকুর আমাদের সঙ্গে আছেন, প্রেজেন্ট আছেন। তাই সকাম প্রার্থনা, নিষ্কাম প্রার্থনা, যার সঙ্গে যেটা ঘটিত হচ্ছে, যার বাড়িতে যে দুঃখ এসছে, ও যে প্রার্থনা করবে, ওটা হচ্ছে সকাম প্রার্থনা। আর আমরা যে এতজন যে জড়িত আছি, সেই ঠাকুরকে নিবেদন করছি যে ওনাদের সুস্থ, এটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা। তো সকাম প্রার্থনার থেকে নিষ্কাম প্রার্থনা বেশি এফেক্টিভ হয়, ইফেক্ট বেশি দেখা যায়। তাই সবাই চেষ্টা করেন কি সবাই সবার জন্য যেমন নাম করে বিশ্ব মণ্ডলে, বিশ্ব শান্তির জন্য। তো যাই হোক, এটা আমরা তো করলাম। এখন কি আছে কি, এই যে ঠাকুর, ঠাকুরকে বিশ্বাস, নির্ভরতা, আত্ম মানে বিশ্লেষণ, আত্মনির্ভর, আর আ- মানে এটাই হচ্ছে বীরতার লক্ষণ। ঠাকুর অনুশ্রুতিতে বলেছেন, जिन्हें जितना मानोगे उन्हें उतना जानोगे, जिन्हें जितना मानोगे उन्हें उतना जानोगे। তো মাননা আর জাননা দুটো ওয়ার্ড আছে। তো আমি ঠাকুরকে মানছি আর ঠাকুরকে জানছি। তো মানছি মানে ফটোটা দেখলেই তো মানা হয় না। ঠাকুর ঠাকুর যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধান অনুসারে চলতে হয়, তাহলেই ওনাকে জানা যায়। জানা যায় মানে সত ইন্সপিরেশন পাওয়া যায় কি হ্যাঁ, সামথিং আছে, কিছু আছে, কিছু ফিল হচ্ছে, এটাকেই জানা হয়। কিছু ঘটনা আমি ধরবো। লকডাউন পিরিয়ড, সবাই জানেন কি লকডাউনে ডাউনে আমরা কি অবস্থায় ছিলাম, লক ছিলাম। খাও ধোয়ার ঘরে থাকো, বাইরে বের হলে মুশকিল, কারোর সাথে কথা বলার নেই, ডিস্টেন্স মেনটেন করে মাস্ক লাগিয়ে, এগুলো তো এটারও একটা ডাইরেকশন পাওয়া গেল গভর্নমেন্টের থেকে, এইভাবে থাকতে হবে। তারপরে গভর্নমেন্টের একটা অ্যাপ ছিল, ওই অ্যাপে মানে বোঝা যেত কি কোথায় একটু করোনা হয়েছে, সঙ্গে সঙ্গে মানে পুলিশ ভ্যান চলে আসতো, সার্চ করতো এই এরিয়ায় ইন্ডিকেট হচ্ছে কি করোনা পিরিয়ড আছে। তো সেগুলো আমরা দেখেছি। তারপরে গুরু ভাইদের সাথে কেমন ভাবে কি করোনা হয়েছিল আর কিভাবে বেঁচে গেল, সেটাও আমরা দেখেছি। তো ওটা বলতে যাচ্ছি না, কিন্তু করোনা পিরিয়ডেরই একটা ঘটনা বলছি। বেঙ্গালোরে একটা দম্পতি থাকতেন, হাজবেন্ড আর ওয়াইফ। হাজবেন্ড ওখানে কাজ করতো, করোনা পিরিয়ডে কাজ বন্ধ, অনলাইনে কিছুটা করাতো আর কিছুটা অফ থাকতো, বাড়িতেই ছিল। এই মাঝখানে কি হলো, ওর ওয়াইফ যে আছে প্রেগনেন্সি মানে রিসিভ করেছিল, 2-3 মাসের হয়েছিল ওদের প্রেগনেন্সি। তো ওনারা রেগুলার চেক আপ করাতে যেতেন, যে লেডি ডক্টর থাকতো হসপিটালকে যেতেন। তো হসপিটালে যখন আলট্রাসোনোগ্রাফি করে 3 মাসের পরে, তখন বলছে কি মায়ের থেকে যে ব্লাডটা যে আসছে, যে নালিটা যে বাচ্চার কাছে, সেটা আসছে না, মানে ব্লাড ফ্লোটা বন্ধ হয়ে গেছে। তখন ওরা ভাবলো কি বোধহয় আলট্রাসোনোগ্রাফি মেশিনটা ওয়ার্ক করছে না বোধহয়, অন্য ডক্টরের কাছে রেফার করা হলো। ওখানে যখন চেক করা হয় আলট্রাসোনোগ্রাফি, সেম রেজাল্ট, মানে ওই ব্লাডটা আর দেখা যাচ্ছে না, ব্লাড ফ্লো নেই। তো ব্লাড ফ্লো নেই তো বাচ্চাটা কতদিন বাঁচবে, 1 দিন 2 দিন 3 দিন, ওর থেকে তো বেশি আর বাঁচবে না। তখন কি হলো কি, আবার এরা বললো কি না, এমন কেন হচ্ছে, আর একবার চেক করুন না। এইভাবে হাজবেন্ড ওয়াইফ আর কি করবে, ওরা রিকোয়েস্ট করতে পারে, আর ঠাকুরের দীক্ষিত তো ছিল, খালি নাম নিত। তখন ওরা থার্ড টাইম আরেকবার চেক আপ করালো।
ওখানে সেম রেজাল্ট আলট্রাসোনোগ্রাফির, কি ব্লাড যে আছে মায়ের থেকে শিশুর কাছে আর যাচ্ছে না, ওই পাইপ লাইনটা শুকিয়ে গেছে। তারপরে ডক্টরকে জিজ্ঞেস করা হলো তাহলে কি হবে, বলছে কি হবে, যে কোনো মোমেন্টে বাচ্চা কোলাপস করে যাবে, বাচ্চার তো রেজিস্ট্যান্স নাই, ওইটাই ওই রক্তটাই তো ওর আহার, ওই রক্তটাই তো ডেভেলপমেন্ট, ওই রক্তটাই তো ইয়ের থেকে হয়। তখন এরা বলল আর কি টেস্ট আছে, তখন একটা মানে কস্টলি টেস্টের নাম বললো, ওর থেকে বড় তার টেস্ট নাই, একটা ক্যাটাক কিছু এই টাইপের এই নামটা না, ক্যাটা তো ঠিক শুনেছে, তারপর ওয়ার্ডটা মানে অতটা মনে নেই। তো ওই টেস্টটা করতে হবে, ওটা লাস্ট টেস্ট, কিন্তু রেজাল্ট সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, টেস্টের পরে মানে ওটা ইয়ে হবে, চেক আপ হবে, বোর্ড বসবে, তারপর ওই টেস্টের রেজাল্টে দেওয়া যাবে। বলে ঠিক আছে। ওই টেস্টটা হওয়ার পরে আর হাজব্যান্ড আর ওয়াইফ কিছু বোধহয় ওর ওয়াইফের আর একটু সিমটমস পাওয়া গেল, কি পেটটা ব্যথা করছে, কি পেটটা জ্বলন করছে, কি অকবকি টাইপের লাগছে এইভাবে। কেন দুশ্চিন্তা তো আগের থেকেই ছিল, আর সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল এই টাইপের। তখন হাজব্যান্ড ওয়াইফ একজন অন্যজনকে মানে জড়িয়ে খুব কাঁদতে লাগলো, আর ঠাকুরের দিকেই তাকাতে লাগলো, আর ওদের কাছে আর কোনো সলিউশন নাই। মানে ও ভাবছে কি এই নিচের যা আছে এরা তো যা করছে করছে, আমরা যা খাচ্ছি খাচ্ছি, আমরা যা নাম নিচ্ছি নিচ্ছি, আমরা যে ফিলিং করছি করছি, এইগুলোর মধ্যে একমাত্র ঠাকুর যে আছেন উনি আমার সর্বে সর্বা হতে পারে। তারপরে দুইজন হামেশা খাওয়া দাওয়া কি আছে, খেতে তো হবেই ওয়াইফকে, হাজবেন্ডটাও কিছু খেত, মানে এমন ভাবে খেত কি মানে ওয়াইফ খেত সঙ্গে সঙ্গে হাজবেন্ডও খাতো, কেন কি ওয়াইফ ভাবতো কি আমাকে খাইয়ে দিচ্ছে, আর বোধহয় নিজে যদি দুশ্চিন্তায় না খাই, তো একসঙ্গেই ওরা খেত। আর মানে আবার 5 মিনিট 10 মিনিট পরে আবার ওদের মাইন্ডটা কি হয়ে যেত, একজন অন্যজনকে এমব্রেস করে মানে জড়িয়ে আর খালি কাঁদতে থাকতো। এইভাবে চলছে, এইভাবে ওরা ইয়ে করছে। এখন 1 মাস হয়ে গেল, তো রিপোর্ট এলো, বলছে না ব্লাড ফ্লো চলছে। এই যে 1 মাস এরা খালি ঠাকুরময় হয়ে গেল, এই জিনিসটা কেউ ঠিক করতে পারে না, ওষুধও কিছু কাজ করতে পারে না। ডক্টর মানে বলছে এটা তো মিরাকল হয়ে গেল, ব্লাড ফ্লো চলছে। তো তারপর ধীরে 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 ওর একটা সার্টেন টাইমে মানে ছেলে হলো। ছেলেটা হলো তো বাচ্চারা বহু মানে হাজব্যান্ড ওয়াইফ তো বহুত খুশ কি ছেলের মুখটা দেখতে পেলাম। আগে তো দুইজন কাঁদবার সময় একটাই ওরা কথা বলতো কি আমরা নিজের বাচ্চার মুখটা দেখতে পাবো না। তো এইভাবে যখন বাচ্চাটা হয় তারপরে যে খুশি, খুশির পরে এনারা মানে তার লকডাউন পিরিয়ড যেমনি শেষ হয়ে গেল, এনারা দেওঘর এলেন। দেওঘর আসার পরে মানে প্রণাম করলেন ঠাকুরকে, ঠাকুরকে ধন্যবাদ দিলেন কি ঠাকুর আপনিই সব ছিলেন, আপনিই সব বাঁচিয়ে দিলেন, আপনার ছাড়া আর কেউ করতেই পারতো না। যেমন সবাই একজন অন্যজনকে ধন্যবাদ দেয় কংগ্রেচুলেশন করে, যেমন ডক্টর গুলো ওখানে কংগ্রেচুলেশন একজন অন্যজনকে করছিল কি হ্যাঁ এটা তো একটা মিরাকল হয়ে গেল, এই কেস তো আর কবু দেখা যায়নি, ফার্স্ট টাইম দেখলাম আর সলিউশনও পেয়ে গেলাম। সেই টাইপের ঠাকুরকে প্রণাম করে তারপরে ঠাকুর বাড়িতে সবাইকে প্রণাম করলেন। তো ওখানে শুভদা যে ছিলেন বাচ্চাটার নাম দিলেন করুণাময়ী। এখন বাচ্চাটা 6 বছরের হয়ে গেছে, করুণাময়ী, আর খুব ব্রিলিয়েন্ট বাচ্চা, আর এত সুন্দর ও আর্ট করে, আর্ট মানে খুব সুন্দর, কেউ বলবে না কি এটা 6 মাসের বাচ্চার আর্ট হচ্ছে, মনে হচ্ছে কোনো ম্যাচিওর পার্সোনালিটির আর্ট। যে ম্যাচিওর এই জন্য বলছি, কেউ 16 বছর 18 বছর 20 বছরের ছেলেরা কিংবা নবযুবকরা যেমন আর্ট করে সুন্দরভাবে, সেইভাবে আর্ট করে বাচ্চাটার নাম করুণাময়ী। তো বলার উদ্দেশ্য কি ডিফারেন্ট সিচুয়েশনে ঠাকুর ছাড়া আর কেউ নাই। তো একটা যেমন গানের একটা লাইন ছিল, জিসকা কই নেহি উসকা খুদা হে ইয়ারো। তো ওই টাইপের মানে ঠাকুর ছাড়া আর কেউ নেই, এরা বুঝে গেল, তারপরে রেজাল্টটাও পেলো। আর এই যে আমরা বলতে পারি এই ঘটনার ক্রমে
কিভাবে এই সিচুয়েশনে এক জায়গা থেকে অন্য জায়গা যাবার ইয়ে নেই, সব লকডাউন, মানে গাড়ি ঘোড়া প্লেন ট্রেন থেকে নিয়ে সব লকডাউনে আছে। তো ওই জায়গায় কিভাবে ঠাকুর ওনাদের সেভ করলেন, কিভাবে খালি নাম আর নাম ছাড়ার কিছু নেই, নাম ধ্যান কতটা করতো কতটা করতো না, কিন্তু নামটাই 24 ঘন্টার মধ্যে কতটা করতে পারতো ওরাই জানে। সব সময় নামময়ই হয়ে থাকতো। আর মাঝে মাঝে ওই তারপরে 1 মাস পরে যখন ইয়েটা এলো, এখন ঠিক হয়ে গেছে, তারপর থেকে এরা আরো ঠাকুরের প্রতি খুব নাম করতো। আগে তো কাঁদতো, তারপর আর কাঁদতো না। কাঁদতো না মানে ওদের চোখের জল 1 মাসে পুরো শুকিয়েও গেছিল। আর ঠাকুর বলল, ঠাকুর আশীর্বাদ এইভাবে দিলেন কি আজ তোর কান্দবার দরকার নেই। তো যাই হোক, এইভাবে প্রথম ঘটনাটা আমি বললাম, ঠাকুরের কি কৃপা আর নামের কি শক্তি আর বিশ্বাস যে আছে, আত্মনির্ভরতা বিশ্বাস, আর এইভাবে নিজেকে ইয়ে করলো। আর সেকেন্ড ঘটনাটা আমি বলছি, ঠাকুরের সঙ্গে অনেক লোক আছেন, সেবক আছেন, ঋত্বিক দাদারা আছেন, পার্ষদ আছেন। ঠাকুরের সময় ছিলেন, বড়দার সময়ও তাই, সেম ইয়েতে রুলসে এখন আচার্য পরম্পরা অনুসারে সেম রইলেন। তারপর শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী দাদা সব থেকে কাছে আছে, আহ, মানে ইয়ে, নামটা ইয়ে দাদা যে ড্রাইভিং করেন, আহ, গাড়ি, দাদার গাড়ি যে চালান, ভুলে যাচ্ছি। তো ওই দাদা, গৌরদা গৌরদা সরি, হ্যাঁ, গর্দা গর্দা গর্দাটে নামটা, মানে ফেসটা আসছে, আমার সাথে বহুত ভালো পরিচয় আছে গর্দা। তো যে ড্রাইভিং করেন গর্দা, তো ওনার মিসেসের হাতে একটা এক্সিমা টাইপের হয়ে গেছিল। তো ডক্টরকে দেখালেন, ডক্টর ওষুধ খাচ্ছেন, তাও ঠিক হচ্ছে না, আয়ুর্বেদেরও খাচ্ছেন, তাও ঠিক হচ্ছে না, হোমিওপ্যাথিকেরও খাচ্ছেন, তাও ঠিক হচ্ছে না। তখন দাদা, সে দাদা বললেন কি একটু দেখ তো মেডিকেলের বুকস গুলো, তো ওখানে তো ডক্টর গুলো থাকে। তো বলছেন না, এই যে একজিমা টাইপের যে আছে, এর তো কোনো মানে সিমটমস পাওয়া যাচ্ছে না। যে মেডিকেল সায়েন্সের ডিকশনারিতে, মেডিকেল সায়েন্সের যে বই, লেটেস্ট যে বই আছে, কি কি ডিসকভারি হয়েছে, ইনভেনশন হয়েছে ওষুধের নিয়ে, ওগুলো তো কিছু বুঝতে পারা যাচ্ছে না। তখন মানে সে দাদা বললেন, আচ্ছা একটা আমি ফর্মুলা বলছি, সেই ফর্মুলায় একটা ওষুধ তৈরি করতো। তখন দাদা ফর্মুলা বললেন, ইনগ্রেডিয়েন্টস বললেন, এইগুলো মিলিয়ে করে এটা একটা বানাতো, তৈরি করা হলো। আর বলছে কি পেস্ট টাইপের বললে কি এটা লাগাতো, ভালোভাবে ভালোভাবে পরিষ্কার কুসুম জলে পরিষ্কার করে এটা লাগাতো। তো ওই লাগাতে গিয়ে 8 দিন 10 দিনে ওটা শুকনো হয়ে গেল। তো দাদাকে ডক্টর, জেনারেলি আমি জানি যে দাদা এমবিবিএস করেছিলেন। কেন, ওটার একটা প্রুফ আছে। দাদার যে দাদা যে রুমে থাকতেন, ওখানে একটা ডক্টর ছিলেন, একে সিনহা, ডক্টর একে সিনহা, ও মিলিটারি ডক্টর ছিলেন। আর উনি চাইবাসায় থাকতেন, তা আমরা জানতাম। তো উনি কি ছিল কি, সে দাদার কথা বলতেন, আমার ফ্রেন্ড বটে অশোক। তখন আমরা বললাম ঠিক আছে, কতটা ফ্রেন্ডশিপ আছে বোঝা তো যায় না। তো যখন সে দাদা চাইবাসায় এলেন, তো ওনাকে ইনভাইট করা হলো কি উনি আসছেন দেওঘর থেকে। উনি বহুত খুশি। তো উনি সে দাদাকে দেখে বলতে, আরে অশোক অশোক, অশোক ডাকনে বলা কেউ আছে ক্লাস ফ্রেন্ড ছাড়া, কিংবা মানে গুরুজন ছাড়া তো আর নাম দিয়ে তো কেউ ডাকে না। তারপর দেখলাম দুইজনে, মানে কৃষ্ণ সুদামা টাইমে, মানে দুইজন এক আলিঙ্গন করে যা খুশি, যা গল্প করতে, কেন কি কবে মেডিকেল করে ও 30 বছর চাকরি করে রিটায়ারমেন্টের পরে এখন আছে মানে বাড়িতে। তো এতদিন পরেও দেখা হচ্ছে, খুব খুশি। তো বলার উদ্দেশ্য, ওই তখন বুঝতে পারলাম কি সত্যি সে দাদা যে ছিলেন
উনি ডক্টর ছিলেন। তো এইভাবে ইনারা যে কোনো ওষুধ, যে কোনো রোগকে, যে কোনো ইয়েকে ঠিক করে দিতে পারেন ওষুধের মাধ্যমে। তারপরে তো ছুলেই তো ও মানে রোগ যায়, ওটা আলাদা জিনিস হচ্ছে, ওটা আমার বিশ্বাসের উপরে ডিপেন্ড করছে। তো এইভাবে গর্দার প্রবলেম যে ছিল, সে দাদা ওটাকে ইয়ে করে দিলেন। তো ঘটনার পরে থার্ড ঘটনা, এই যে আমাদের প্রতিমা প্রামাণিক মা যে আছেন, ওনার ভাসুরের ছেলে ভাইপো, ওর এই 24-এ যখন আমাদের সেন্টেনারি হয় দেওঘরে, ঠিক 2-3 দিন আগে ওনার ভাতিজা, 4.5 বছর ভাতিজা শরীর খারাপ হয়ে যায়। শরীর যখন খারাপ হয় তখন ডক্টর, যে ফ্যামিলি ডক্টর থাকে, ও বলল কি ইমিডিয়েট টাটা মেন হসপিটালে এটাকে এডমিট করা। ওকে কেন, আমি বুঝতে পারছি না, আর আমাদের কাছে কোনো ওষুধ নেই। কেন ওই রোগটা ছিল পা থেকে ধীরে 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 ঠান্ডা হয়ে হয়ে কোমর অব্দি চলে আসে। তার জিবিএস নামটা ওই বিমারিটার নাম ছিল। ইন্ডিয়াতে 2 লক্ষ লোকের মাঝে একজনের হয়, মানে এটা কেনিয়াতে আছে রোগটাও নেই। তো এটা নন, মানে রোগ নন ওষুধ ছোটাই, মানে রোগটাও জানা গেছে কি এই রোগটার নাম জিবিএস, এর ওষুধ এইটাই আছে, এইভাবে চলতে হয় এইভাবে। কিন্তু ইন্ডিয়াতে তো 2 লক্ষ পপুলেশনে একজনের হয়। আর কি, মানে ছেলেটার দুর্ভাগ্য বলবো কি, এরই হবার ছিল। বড় একটা কারো যদি হতো তো কিছু বলতে পারতো, রেজিস্ট্যান্স হতো। 4.5 বছরের বাচ্চা কি ইয়ে হবে তখন। যেদিন 18 তারিখে যে ইয়ে হয় সেন্টিনারি, মানে 100 বছর পূর্ণ হয়, উৎসব হচ্ছে দেওঘরে, সেদিন টিএমএইচ থেকে বের করে রাঁচি আনা হচ্ছে। তো অনবরত নাম করা হচ্ছে। আর গৌরদার সাথে আমি পুরো কন্ট্যাক্টে ছিলাম। আমিও দেওঘর আসছি, নিজের কারে আসছি, পার্সোনাল কারে, আমরা 4টে ফ্রেন্ড আসছি দেওঘর। আর গৌরদাকে কন্ট্যাক্ট করছি, গৌরদা এখন বেরিয়ে গেলেন 10:30 বাজে হসপিটাল থেকে। রাঁচি পৌঁছাতে 2 ঘন্টা লাগবে, অ্যাম্বুলেন্সে আছে, অক্সিজেনে আছে, মাস্কে আছে, যা যা একটু আচার্যদেবকে নিবেদন করে দেবেন। তো উনি নিবেদন করে দিয়েছিলেন। তো উনি বললেন নিবেদন তো করে দিয়েছি। তো আচার্যদেব বললেন ঠিক হয়ে যাবে, কিন্তু সময় লাগবে। একটাই লাইন বললেন, ঠিক হয়ে যাবে কিন্তু সময় লাগবে, আর ট্রিটমেন্ট ঠিক চলে আসছে, ঠিক ট্রিটমেন্ট ঠিক যাচ্ছে। তো এই কথাটা শোনার পরে আমাদেরও অনেক, মানে আমরা খুশি হলাম কি আমাদের যে আছে আচার্যদেবের আশীর্বাদ আমাদের কাছে পৌঁছে গেছে। আমাদের নিষ্কাম যে নিবেদন যে আছে ওটা ও আমরা করলাম। আর এরপরে তো সবাইকে নাম তো করতেই হবে, ওর ফ্যামিলি মেম্বার্স নাম করবে, আমরা যারা যারা জানি ওরা নাম করবে। এইভাবে 3-4 বার আমি রিং করেছিলাম। কি আমি বললাম যে আমি দেওঘর পৌঁছাইনি, জাস্ট ইন করছি। আর মানে তখন মানে দেখুন একটু ইয়ে করতে, তো বলছে সময় তো লাগছে, তাও আমি কথা বলছি। তো উনি নিবেদন করেই গেছিলেন। তো এটা আমাদের বহুত বড় প্রাপ্তি। কি এত বিজি ছিলেন আচার্যদেব, গর্দা যখনই নিবেদন করতো তখনই মানে উনি ইয়ে করতেন, কেন আচার্যদেব পার্সোনালি আমাকে একটু জানতেন। তো আমি বললাম আমার নামটা খালি বলে দেবেন না, উনি মানে একটু শুনবেন। তো গৌরদা বললো কি ঠিক আছে, একবার নাম যখন বলে দিয়ে এলো তখন মানে উনি শুনলেন। তো মানে 3-4 বার ওই দিনেই নিবেদন হয়ে গেছিল। আর সেদিন ও রাঁচিতে এডমিটও হয়ে গেছিল। আর রাঁচির ডক্টরদেরও খুব ট্রিটমেন্ট চলছিল। ট্রিটমেন্টের মধ্যে যে 2টো পা আর হিলেনি, মানে ওটা তখন অবধি ওর গলা অবধি পৌঁছে গেছিল। ওই যে জার্ম যেটা ছিল, যে ইয়েটা যে ছিল, ওটা গলা অবধি পৌঁছে গেছিল। তো এইভাবে ও ট্রিটমেন্ট চলছিল। তারপর ভেন্টিলেটারে ছিল কন্টিনিউয়াসলি, ওখানে 1.5 মাস 2 মাস ভেন্টিলেটারেই ছিল। টোটাল বাড়ির থেকে বাচ্চা বেরিয়েছে, আর বাচ্চা ঘর ঢুকেছে 7 মাস পরে, ঘর ঢুকেছে, খালি হসপিটালেই ছিল। আর আশীর্বাদের উপরে আমাদের যে লিঙ্ক চলতো, লিঙ্কের নাম ধ্যানে ডেলি মানে ওর নাম ইয়ে করা হতো। তো 3 মাস পরে লিঙ্কে বলছে কি কি এমন রোগটা হয়েছে যে ডেলি ডেলি নিবেদন চলছে, আজ 3 মাস হয়ে গেছে। তখন আমি বললাম
কি একটু ওই ছেলের মাটার নাম যমুনা, তো আমি বললাম যমুনাকে বললাম ভালোভাবে একটু দেখিয়ে দাও তো, মানে লাইফ ইয়েতে। তখন মানে যখন ওকে দেখা হলো তখন সবাই দেখছে কি ছেলেটা ছটফট ছটফট করছে, আর মাস্ক লাগা আছে, ভেন্টিলেটর আছে, আর এ মানে আহ, এক 1 থেকে 1.5 মিনিট রেকর্ডিং করে রেখেছিল, কোনো উপায় লুকিয়ে লুকিয়ে রেকর্ডিং করেছিল। তারপরে মানে দেখাবার পরে সবাই বুঝতে পারলো কি কি কন্ডিশনে আছে। তারপরে কন্টিনিউ নাম ইয়ে করার পরে ছেলে মানে সুস্থ হয়ে গেল। আর ছেলে যখন সুস্থ হয়ে গেল তারপরে এখন ছেলে আর দাঁড়াতে পারে না। তারপর ওখানে জুতো বানানো হলো ওর জন্য, যেমন যার পা ইয়ে হয়ে যাবার পরে স্টিল রড দিয়ে যে জুতো তৈরি করা হয় সেই টাইপের। তো ধীরে 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 টাইম তো লাগলো 2-3 মাস ধীরে 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 চলতে, তারপর এখন তো জুতো পরে না। তো স্কুলও যাচ্ছে, সব জিনিস হচ্ছে। তো এত ভয়ঙ্কর রোগ, আর ওই রোগটাকে কিভাবে আমাদের আচার্য দেব ওটাকে ঠিক করে দিলেন আশীর্বাদের মাধ্যমে। আর এখন যখন সুস্থ হয়ে গেল, অন্য ফ্যামিলি থাকতো তো নার্ভাসেই ও মানে ইয়ে হয়ে গেল। তো এরা এরা তেমন বহুত বড় কাজ করে না, একটু একটু বিজনেস আছে। তো সেই অনুসারে এরা আয়ুষ্মান কার্ড থেকে নিয়ে 14 লাখ খরচা করে দিয়েছিল, যা কার্ড থেকে পাওয়া গেল, কার্ড থেকে পাওয়া গেল ধার উধার করে। তো বাচ্চাটা তো বেঁচে গেল, টাকাও খরচা হলো, আর এখন সুস্থ আছে। এর থেকে বেশি আমরা কি খুশি হতে পারি? কি আচার্য দেবের যে ডাইরেক্ট যে আশীর্বাদের উপরে কিভাবে আমরা ঠিক হই। তো এইভাবে আমাদের আছে বিশ্বাস, বিশ্বাসের উপরে এভরিথিং ডিপেন্ড করে। কি আমি যত ঠাকুরকে বিশ্বাস করতে পারি, আর সেই অনুসারে ঠাকুরকে বিশ্বাস করছি মানে আচার্য দেবকে বিশ্বাস করছি, ঠাকুরের কথা শুনছি মানে আচার্য দেবের কথা শুনছি। আর ঠাকুরের সময় সবাই তো ঠাকুরকে প্রণাম করতে যেত, আর সেইভাবে আমরাও আচার্য দেবকে যে প্রণাম করতে যাই, সেই প্রণামের ফল এইটা হয়। তো ওনার চোখে একটু এক্স রে মেশিন টাইপের আছে, আমাদের প্রেজেন্ট পাস্ট ফিউচার সব জেনে জানে। তো এই একদিন আচার্য দেব বলছেন কি ওনার মানে ঠাকুর বাড়ির ব্যাক সাইডে যে কাহার টোলাগুলো যে আছে না, ওর মধ্যে একটা ছেলের শরীর খারাপ হলো। ওরা এদিক ওদিক বহু ট্রিটমেন্ট করিয়েছিল, কোথাও ইয়ে করতে পারেনি। তো আচার্য দেবের কাছে এলো, এসে করে বলল কি দেখুন না, এ তো ট্রিটমেন্ট করালামে, কিচ্ছু ঠিক হচ্ছে না। তো একটু ইয়েটা দেখুন না, একটু আশীর্বাদ দিন। বলছে আশীর্বাদ বলে যেমন জিনিসটা তো নাই, আমাকে দেখতে হবে কারণটা। কারণটা দেখার পরে যে সিমটমস গুলো যে ও বলল, ওতে আচার্য দেব যে নিজের পার্শ্ব ডক্টর গুলো যে আছে ওনাদের সাথে কনসাল্ট করলো। তো ডক্টর গুলোও বলছেন কি এই রোগটা তো একটু আলাদা টাইপ, নতুন, আজকাল তো কম্বাইন্ড রোগ চলে আসে। তো আচার্য দেব বললেন ঠিক আছে। তো ভুবনেশ্বরের একটা আয়ুর্বেদ ডক্টর আছেন, ওনার সাথে আচার্য দেব কনসাল্ট করলেন। কনসাল্ট করার পরে উনি একটা ওষুধ পাঠিয়ে দিলেন, ওখান থেকে আয়ুর্বেদ ওষুধ বানিয়ে করে অ্যাকর্ডিং টু সিমটমস বানিয়ে পাঠিয়ে দিলেন। তো সেই ওষুধটা ওই কাহারটোলার যে ছেলেটা যে আছে ওর বাবাকে বলল কি মানে আগে ঠাকুরকে নিবেদন কর, কি যেটা হবে ভালোই হবে, তো নিবেদন কর, কি মানে ঠিক হয়ে গেলেও মঙ্গল থাকবে, আর যদি না ঠিক হয় তাও মঙ্গল থাকবে, এইভাবে তুই যা নিবেদন করবি। এমনিতেও যখন আচার্য দেবের কাছে যাওয়া হয় উনি এইটাই বলেন যে ঠাকুরের কাছে এইভাবে নিবেদন করবি। কি চাইবি না না ঠাকুর ঠিক করে দিন ঠিক করে দিন সেটা না, নিবেদন এইভাবে করবি। তাই ও করলো, ওষুধ খেলো। 15 দিন পরে ও আবার দাঁড়াতে পারলো, চলতে পারলো সবকিছু। তো এগুলো মিরাকল হয়ে যায়। এই টাইপের যখন আমরা আচার্য দেবের কাছে যাই, আর নিজের গার্জিয়ান, নিজের গুরু, নিজের বাবা অনুসারে ওনাকে যখন মেনে করে যে আমাদের প্রবলেমস যেগুলো যে আছে সেটা যখন রাখা হয়, উনিও কেয়ারফুলি শুনে আর কেয়ারফুলি ট্রেনিং করে নেয় যে এর এই সিমটমস হচ্ছে, এরপরে তো ফার্দার সিমটমসে কি হবে, এই ওষুধটাতে এতই দূর কাজ করে, এরপরে আবার কি ওষুধ দেওয়া হবে। এইভাবে উনি থিঙ্ক করেন, চিন্তা করে নেন, আর সেই অনুসারে যখন দেন তো সেইটা ইফেক্টিভ হয়ে যায়। আর ইফেক্টিভ যখন হয়ে যায় তখন আমি বুঝতে পারি কি
কি হ্যাঁ ওনার আশীর্বাদ। উনি বলছেন প্রপার ট্রিটমেন্ট প্রপার কেয়ারিংটাই হচ্ছে মেন, মানে আশীর্বাদ বলে মিরাকেল বলে কোনো ইয়ে নাই, ওটাকে আশীর্বাদ ভাবুনে, ওটাকে যা ভাববার ভাবুনে। তো এইভাবে ওনার ডাইরেকশন যে আমরা পাই, তো সেটা তো অভূতপূর্ব। আর এক মানে কিছু মাস আগে আচার্যদেব একজনকে বলছে সুস্থ লোক, আরে একটু কিডনিটা চেক আপ করে নিবে, তো বলছে কিডনি কোনো তো প্রবলেম নেই, আমি খাচ্ছি দিচ্ছি ঘুরছি ফিরছি সবকিছু ঠিক আছে। তখন উনি বলছেন যে আচার্যদেব বলেছেন কিডনিটা চেক করাতে, তো যাই একটু চেক আপ করাই। চেক আপ করে যখন চেক আপ করায় তো বলছে একটা কিডনি কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে আর একটা ঠিক আছে। তখন উনি বলছে আমি সুস্থ লোক, আজ তো কোনো প্রবলেম ফেস করিনি, হঠাৎ উনি বললেন একটু কিডনিটা চেক আপ করে নিতে। তারপরে ওর অপারেশন হলো, তারপর সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে আবার এসে প্রণাম করলেন, আচার্যদেব আপনি হঠাৎ আমাকে মানে দেখে করে বলে দিলেন, বলছে না আমি চেহারাই দেখলাম কিছু অসুস্থতা আছে, তাই আমি মানে বললাম একটু চেক আপ করে নিতে। চেক আপ করে নিলে ভালোই হলো, যদি ইফেক্টিভ না থাকতো, যদি তাহলে ভালোভাবেই চলতে। ইফেক্টিভ হলো তো জানা গেল তো তুমি ট্রিটমেন্ট করালে এখন ঠিক হয়ে গেছো। তো এইভাবে আচার্যদেব বললেন। আর দ্বিতীয় কথা আরেকটা ওনার বহুত বড় কথা বললেন তোমরা ঠাকুরের কাজ এমন ভাবে করতে যাও আর কোনো চিন্তা রেখো না। তো একজন এসে মানে আচার্যদেবকে বলছেন আমি তো ঠিকঠাক করছিলাম, তো এই টাইপের আমার মানে সুগার বহুত হাই হয়ে গেছে, প্রেশারটা ইয়ে হয়ে গেছে। তো আচার্যদেব বলছেন তোকে প্রেসারে চেক করাতে কে বললো, তোকে সুগারের চেক করাতে কে বললো? তার মানে কি আছে তুই ঠাকুরের কাজ ঠিক মতো করছিস না। তোকে বলা হয়েছিল খুব ভালোভাবে ঠাকুরের কাজ করবি, আর ডিপি ওয়ার্কসের যে আছে সেটার একটু কেয়ার করবি। কেয়ার মানে কি, সব তোর টাউনে সব জায়গায় ডিপি ওয়ার্কে সবাই যাই তো, মায়েরা যাই তো, দাদারা যাই তো। তো বলছে হ্যাঁ। তো বলছে তুই একটু ইয়ে করেছিলিস তাই মানে তোকে বিশ্বাসটা তো ঠাকুরের উপর থেকে হেঁটে গেছিল, তাই তুই মানে নিজের ইয়ে চেক আপ করাতে গেলি তো ধরা পড়লো। তো এই যে কখনো হ্যাঁ বলেন কখনো না বলেন, সবটাই আমাদের মঙ্গল। কাকে কিটা বলেন সেটা আমাকে কেয়ারফুলি শুনতে হয়। কি এই যে ফর্মুলাটা দিলেন আমার জন্য দিলেন না, এই যে ইয়েটা বললেন আমার জন্য বললেন। যেমন ডিফারেন্ট লোকের ডিফারেন্ট রেজিস্ট্যান্স পাওয়ার থাকে শরীরে, সবার তো এক থাকে না। সেই টাইপের কার কি বেমারি আছে ওই বুঝতে পারে, আর কার বেমারি নেই ওই বুঝতে পারে। কিন্তু নির্দেশ তো সবার জন্য এক আছে না। যে নির্দেশটা উনি দিয়ে এসছেন সে নির্দেশটা আমাকে ফলো করতে হবে। আমি ফলো করে করে যখন যাব তো অটোমেটিক আমার ইয়ে আছে। এইভাবে ঠাকুরের সঙ্গ করা লোকগুলোও এখনো আছেন। তো ওনারাও যখন ইষ্ট প্রসঙ্গে যখন আসেন তখন আমরা ধরে পড়ি কি আপনারা ঠাকুরকে দেখেছেন, কত এজ থেকে দেখেছেন? কেউ বলে 10 বছরের এজ থেকে দেখেছি, কেউ বলে 15 বছরের এজ থেকে দেখেছি। তখন ওনাকে জিজ্ঞেস করি আমরা কি ঠাকুর কেমন ছিলেন, ঠাকুর কি বলেছেন আপনাকে, ঠাকুরের কি আশীর্বাদ আপনি পেয়েছেন। তো এইভাবে আমরা এখন যাজিত হই ওনাদের কথা যখন শুনি অনলাইনে, তারপর ইষ্ট প্রসঙ্গে যখন শুনি। তো এইটাই আমাদের একটা বহুত বড় প্রাপ্য। তো আমার সময় হয়ে এসছে। তো জয় গুরু দাদা মায়েদের আর সবার ইষ্টচল মঙ্গলের আমি কামনা করি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। সবাই ভালো থাকুন। জয় গুরু জয় গুরু জয় গুরু।